আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? অন্যরকম পাঠশালার সেট এবং ফাংশন সিরিজের নবম লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। এই লেকচারে আমরা ডিসকাস করব ফাংশন এবং ফাংশনের লেখচিত্র নিয়ে, এবং এটাই হবে আমাদের এই সিরিজের লাস্ট লেকচার। তাহলে চলো শুরু করে দেই। প্রথমে প্রিভিয়াস লেকচারে কিন্তু আমরা অন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তাহলে এখানে দেখো, দুইটা সেটকে নিয়ে দুইটা ডেফিনিট অন্বয়ের একটা ডায়াগ্রাম দেওয়া আছে। চলো আমরা এই দুইটা অন্বয়ের যে চিত্র দেওয়া সেটাকে একটু অ্যানালাইসিস করি। প্রথম অন্বয়টা দেখতে পাচ্ছ, ধরো আমি এটাকে বললাম সেট এ, এইটাকে আমি বললাম হচ্ছে সেট বি, ঠিক আছে? এবং সেট এ এর অন্তর্গত যেগুলো আছে, যে উপাদানগুলো, যেমন হচ্ছে 1 2 4, এটাকে আমি ধরলাম হচ্ছে ধরো এক্স এর উপাদান, এগুলোকে আমি বললাম হচ্ছে এক্স এর জন্য, আর আমার এই পাশে বি এর ভিতরে যেগুলা সেগুলোকে আমি বললাম ওয়াই এর জন্য। সো এরা হচ্ছে আসলে ওয়াই তৈরি করবে ক্রমজোট তৈরি করার ক্ষেত্রে আর কি। তাহলে দেখো, তাদের মধ্যে কিন্তু একটা রিলেশনের সাপেক্ষে কোন উপাদানের সাথে কোন উপাদান সম্পৃক্ত সেটা কিন্তু দেওয়া আছে। তো এটা হচ্ছে 1 থেকে 3, তারপর 2 4 এবং 4 6। পাশাপাশি এখানেও যদি আমরা সেম জিনিসটা করি, এখানেও আরেকটা অন্বয় দেওয়া। আমরা এই দুইটাকে দুইটা সেট ধরি, এ এবং বি আগের মতোই, এবং পাশাপাশি আমরা এটাও ডিফাইন করে দেই যে আমার এইটার ভিতরে যা যা আছে সেগুলো হচ্ছে আমার এক্স এর অংশ, এবং হচ্ছে আমার ওই পাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার ওয়াই এর অংশ। হ্যাঁ, এগুলো হচ্ছে আমার ওয়াই এর উপাদান। তাহলে প্রথম অন্বয়ের যে চিত্রটা, সেখানে আসলে তোমরা কি দেখতে পাচ্ছ? একটু ভালো করে অবজার্ভ করলে দেখবা যে প্রতিটা এক্স এর জন্য কিন্তু আমরা শুধুমাত্র একটাই ওয়াই পাচ্ছি। 1 এর জন্য পাচ্ছি 3, 2 এর জন্য পাচ্ছি 4, 4 এর জন্য পাচ্ছি 6। কোনো এক্স এর জন্য কিন্তু আমরা একাধিকবার ওয়াই পাচ্ছি না। পাশাপাশি আরেকটা জিনিসও এখানে দেখার মতো, সেটা হচ্ছে এইটার ভিতরে অন্তর্গত যতগুলো উপাদান আছে সবগুলো উপাদান কিন্তু আমরা ব্যবহার করে ফেলেছি। ব্যবহার করে কিন্তু আমরা বি সেট থেকে ওয়াই এর মানটা বের করেছি। তার মানে প্রথম অন্বয়টির যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সকল এক্স ব্যবহৃত হয়েছে, আর 2 নম্বর যে বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে একটি এক্স এর জন্য আমরা একটাই ওয়াই পাচ্ছি। এইটা হলো 2টা বৈশিষ্ট্য। এরপর আমরা এই অন্যটার দিকে একটু তাকাই। একটু খেয়াল করে দেখো, যদিও আমরা এক্স এর প্রতিটা উপাদানকে ব্যবহার করেছি, অর্থাৎ এ সেটের প্রতিটা উপকরণকে আমরা এখানে ব্যবহার করলেও দেখা যাচ্ছে যে কোনো কোনো জায়গার ক্ষেত্রে আমরা কিন্তু একটা এক্স এর জন্য একাধিক ওয়াই পাচ্ছি। যেমন হচ্ছে 4 এর জন্য আমরা -2 2 পাচ্ছি, আবার 1 এর জন্য কিন্তু আমরা -1 1 পাচ্ছি। সো এখানে কিন্তু একটা তফাৎ তৈরি হচ্ছে প্রথম অন্বয়টার সাথে। তো এটার যদি বৈশিষ্ট্যগুলো আমরা একটু লিখি, সেগুলো হচ্ছে এখানেও সকল এক্স ব্যবহৃত, আর তারপর হচ্ছে একটি এক্স এর জন্য একাধিক ওয়াই। ঠিক আছে, এই দুইটা জিনিস বা বৈশিষ্ট্য যদি তোমরা এখন লক্ষ্য করে থাকো, তাহলে আমরা ফাংশনের বেসিক ডেফিনিশনটা এখন একটু চলো দেখে আসি। যে দেখো, এখানে বলা হচ্ছে যদি এ এবং বি দুইটা সেটের অধীনে চলকদ্বয় যথাক্রমে এক্স এবং ওয়াই হয়, ঠিক আছে, এবং কোন নিয়মের অধীনে এ সেটের প্রত্যেকটা উপাদান এক্স এর সঙ্গে যদি বি সেটের একটি এবং কেবল একটি উপাদান ওয়াই কে সংশ্লিষ্ট করা যায়। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। এখানে জিনিসটা কি বলেছে একটি দেখো, বি সেটের একটি এবং কেবলমাত্র একটি উপাদান ওয়াই। তার মানে কি? তার মানে হচ্ছে প্রতিটা এক্স এর জন্য আমরা কেবলমাত্র একটাই ওয়াই পাবো। এই ধরনের রিলেশন যদি আমরা স্থাপন করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে এ থেকে বি তে বর্ণিত একটা ফাংশন হবে। ওকে, তো এরূপ ফাংশনকে সাধারণত এফজি তে, এটা নিয়ে আমরা পরে আসতেছি। বাট এখন যদি আমরা সামনের উদাহরণটা একটু দেখি, তাহলে খেয়াল করো যে আমার এখানে একটা এক্স এর জন্য আমরা কিন্তু একটাই ওয়াই পাচ্ছি, পক্ষান্তরে আমরা এখানে একটা এক্স এর জন্য কিন্তু একাধিক ওয়াই পাচ্ছি। তার মানে আমরা কি এটাকে একটা ফাংশন বলতে পারবো না? হ্যাঁ, এটাকে কিন্তু আমরা অবশ্যই একটা ফাংশন বলতে পারবো।
তার মানে এই পুরো জিনিসটা হচ্ছে আমার একটা ফাংশন, কারণ ও হচ্ছে আমার ফাংশনের বেসিক যে শর্তটা যে একটা এক্স এর জন্য একটা ওয়াই সেটা মেনে চলে। এটা হচ্ছে একটা ফাংশন। পক্ষান্তরে তুমি যদি এখানে দেখো একটা এক্স এর জন্য একটা ওয়াই, এটা কিন্তু এই অন্যয়টার শর্ত ফিল আপ করে চলছে না। কারণ দেখো এখানে এই 4কে যদি আমি এক্স ধরি তার জন্য কিন্তু আমি দুইটা ডেফিনিট ওয়াই পাচ্ছি, একটা হচ্ছে -2 আর একটা হলো 2। তার মানে এটাকে কিন্তু কোনোভাবে আমি একটা ফাংশন বলতে পারবো না। সো ও হচ্ছে ফাংশন হবে না, ও কোনোভাবেই ফাংশন হবে না। ওকে, তাহলে আশা করি এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তাহলে দেখো এরূপ ফাংশনকে সাধারণত এফ জি দ্বারা লেখা হয়। যদি এ থেকে বি সেটে বর্ণিত একটা ফাংশন এফ হয় তাহলে লেখা হয় হচ্ছে এফ সাচ দ্যাট এ থেকে বি, যেখানে এ হচ্ছে আমাদের ডোমেইন। তোমরা খুবই ভালো করে জানো যখন আমরা ক্রমজোড় তৈরি করেছিলাম, ক্রমজোড়ের ভিতরে প্রথম যে উপাদান সেটাকে কিন্তু আমরা বলেছি ওই ক্রমজোড়ের বা ওই সেটের জন্য ডোমেইন, আর দ্বিতীয় যে উপাদানগুলা সেগুলো মিলে কিন্তু তৈরি হয় রেঞ্জ। তাহলে এখানে যে ক্রমজোড়গুলো তৈরি হচ্ছে 1 3 2 4 তারপর 4 6, এখানে কি এগুলো ডোমেইন অবশ্যই, আর এগুলোকে অবশ্যই রেঞ্জ হতে হবে। এখন ডোমেইনগুলো দেখো কার অংশ, ডোমেইনগুলো কিন্তু আমার সেট এর অংশ। তো এই জন্য আমরা বলছি যে আমার এফ এর ভিতরে এ থেকে বি যখন আমরা একটা ফাংশনকে ডিফাইন করব, এর আন্ডারে যে উপাদানগুলো রয়েছে সেগুলোকে আমরা বলবো ডোমেইন। ঠিক আছে, আর এরপর আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম যে বি সেটের অন্তর্গত যে উপাদানগুলা বা বি সেটের যে আউটপুটগুলো আমরা এ সেটের মাধ্যমে পাচ্ছি সেগুলো কিন্তু হচ্ছে আমাদের রেঞ্জ, মানে দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে আমাদের রেঞ্জ। বাট এই জায়গাতে দেখো একটা জিনিস বলা হচ্ছে যে এ থেকে বি তে ফাংশন ডিফাইন করা হলেও একে কিন্তু আমরা রেঞ্জ বলছি না, রাদার এটাকে আমরা যে জিনিসটা বলছি সেটা হলো কোডোমেইন। এখন কোডোমেইন আর রেঞ্জের মধ্যে একটা সুন্দর তফাৎ আছে যেটা নিয়ে আমরা এখনই আলোচনা করব। নিচের লাইনটা একটু পড়ে নেই, যে ফাংশনে বর্ণিত সম্পর্ককে সাধারণত y = fx আকারে লেখা হয় আর কি, যেখানে y হচ্ছে আমার অধীন চলক। এটা একটু লিখে রাখি, y হচ্ছে অধীন চলক। এখন কেন এটা অধীন চলক? কারণ প্রথমে আমি কিন্তু x নিচ্ছি, যখন x নিচ্ছি তখন কিন্তু সেটা আমি আমার ইচ্ছা মতো নির্বাচন করতে পারছি যে x এর মানটা আমি কি নিব, সেটা আমার ইচ্ছা। কিন্তু x এর মান যখন আমি নিয়ে নিলাম, y এর মান বের করার জন্য কিন্তু একটা ডেফিনিট রিলেশন দেওয়া, অর্থাৎ x এর যে মানটা আমি নিব সেই রিলেশনকে ব্যবহার করে আমার তদ্রূপ y এর মান কিন্তু বের করতে হবে। তার মানে আমি কি y এর মান এখানে ইচ্ছা মতো নিতে পারছি? আমরা কিন্তু y এর মান এখানে ইচ্ছা মতো নিতে পারছি না। খেয়াল করে দেখো x এর মানগুলো 1 2 4 আমি কিন্তু ইচ্ছা মতো নিতে পারবো, বাট রিলেশন ব্যবহার করে y এর যে মানগুলা সেটা কিন্তু এটা দ্বারা ডিফাইন্ড। তার মানে y এর মানগুলা কিন্তু x এর মানের উপরে ডিপেন্ডেন্ট, যেই কারণে y কে আমরা বলবো অধীন চলক। ঠিক আছে, y যদি আমাদের অধীন চলক হয়, x কি? x এর মান যেহেতু আমরা আমাদের ইচ্ছা মতো নিতে পারি, তার মানে x হচ্ছে অবশ্যই আমাদের স্বাধীন চলক, মানে ওর মান নিতে কোনো রেস্ট্রিকশন নাই, স্বাধীন চলক। ঠিক আছে, এইবার আমরা চলে আসি কোডোমেইন এবং রেঞ্জের পার্থক্য। এই এক্সাম্পলটা দিয়ে আশা করি সবকিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত আমাদের এই চিত্রটা একটু দেখতে হবে, ভালো করে চিত্রটা দেখো যে এটা একটা ফাংশনকে ডিফাইন করতেছে, কারণ y = x - 1 এবং আমরা অ্যারোতে দেখতে পাচ্ছি যে আমার প্রতিটা x এর উপাদান কিন্তু শুধুমাত্র একটা y এর উপাদানের সাথে কানেক্টেড। সো এটা একটা ফাংশন। এইবার কোনটা কোডোমেইন আর কোনটা রেঞ্জ আমরা তো বুঝতেই পারতেছি যে আসলে ডোমেইন কোনটা। ডোমেইন হচ্ছে আমার এ এর ভিতরে যা আছে তাই ডোমেইন, তার মানে এখানে যে 3 5 7 আছে এটাই হচ্ছে বেসিক্যালি আমার ডোমেইন। ঠিক আছে, ডোমেইনটা আগে আমরা লিখে নেই। দেখো ডোমেইনের সংখ্যা কি দেওয়া, সবগুলো ইনপুট তথা প্রথম সেট। ওকে, ডোমেইন কি? ডোমেইন হচ্ছে 3 5 এবং 7। এইবার তোমাকে একটা রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে কথা বলি, বা এখান থেকে একটা এক্সাম্পল দেই। ধরো তোমার কাছে একটা মেশিন আছে, সেই মেশিনে তুমি একটা নাম্বার বসাইলে সেই মেশিন তোমাকে আরেকটা নাম্বার দেয়, কিন্তু শর্ত হলো মেশিনের ভিতরে তুমি শুধু 1 থেকে 6 এর মধ্যে কোনো একটা নাম্বারকে রেজাল্ট হিসেবে পাবা, অন্য কোনো নাম্বার তোমার পক্ষে জেনারেট করা সম্ভব না। তাহলে আমি কি বললাম? আমি বললাম যে তোমার কাছে একটা মেশিন আছে, সেই মেশিন তোমার কাছ থেকে কোনো একটা সংখ্যাকে নিবে, নিয়ে 1 থেকে 6 এর ভিতরে যদি কোনো আউটপুট এসে পড়ে তাহলে সে সেই আউটপুটটা দেখাবে, কিন্তু 1 থেকে 6 এর বাইরে যদি কোনো রেজাল্ট চলে আসে তাহলে সে কিন্তু শো করবে না। তার মানে কি ওই মেশিনের কার্যক্ষমতা 1 থেকে 6 এর মধ্যে সীমাবদ্ধ। তো এই যে 1 থেকে 6 এর মধ্যে সীমাবদ্ধ, এই টোটাল যে 6টা নাম্বার এখানে আছে সেইটাকে আমরা বলবো হচ্ছে কোডোমেইন। অর্থাৎ বি সেটের ভিতরে যতগুলো উপাদানকে তুমি দেখতে পাচ্ছ সবগুলো উপাদান মিলে তৈরি হয় আমাদের কোডোমেইন।
তার মানে এখানে কোডোমেইন কি সম্ভাব্য যতগুলো আউটপুট সম্ভব বা কমপ্লিটলি দ্বিতীয় সেটটা। ওকে, তার মানে আমরা কোডোমেইন কি পেলাম? কোডোমেইন পেলাম হচ্ছে আমাদের সম্পূর্ণ বি সেটটা, অর্থাৎ 1 2 3 4 5 6 সবগুলা 5 6। এইটা গেল আমাদের কোডোমেইনের ধারণা। চলে আসি এবার রেঞ্জের মধ্যে। রেঞ্জ কি জিনিস? তুমি ধরো এখন এ সেট থেকে 3 5 আর 7 নিলা এবং যে মেশিনের কথা আমি বলতেছি তুমি সেই মেশিনের ভিতরে ঢুকাই দিলা। এখন মেশিনের ভিতরে তুমি সূত্র বসাই দিলা যে হ্যাঁ আমি যে ইনপুটগুলো দিচ্ছি তুমি তার থেকে 1 মাইনাস করে আমাকে আউটপুটটা দাও বা রেজাল্টটা দাও। তুমি যেহেতু 3 5 আর 7 নিচ্ছ, কারণ ডোমেইন হচ্ছে এইটা, তুমি 3 এর জন্য দেখতেছো 2, 5 এর জন্য দেখতেছো 4, 7 এর জন্য দেখতেছো 6। যেহেতু 1 থেকে 6 রেঞ্জের ভিতরে তিনটাই পড়তেছে, তার মানে তুমি তিনটাই দেখতেছো, তাই তো? এই যে তিনটা জিনিসকে তুমি দেখলা 2 4 6, তারা আসলে কি? তারা কি তোমার দেওয়া ইনপুটের উপরে নির্ভরশীল ছিল না? মানে তুমি আগে এক্স এর মান 3 5 আর 7 দিছো, তারপরেই তো তারা 2 4 আর 6 আসছে। অর্থাৎ 2 4 এবং 6 কিন্তু তোমার দেওয়া মান 3 5 এবং 7 এর উপরে নির্ভরশীল। এই যে এক্স এর উপরে নির্ভর করে মেশিন তোমাকে যে আউটপুটটা দিল এবং স্পেসিফিক্যালি যে আউটপুটটা দিল সেই আউটপুটগুলো হচ্ছে তোমার রেঞ্জের অংশ। অর্থাৎ 3 এর জন্য 2, 5 এর জন্য 4, 7 এর জন্য 6, 2 4 এবং 6 মিলে তোমার ফাংশনের রেঞ্জটা গঠিত। বুঝা গেল? তার মানে এইবার আমাদের এখানে রেঞ্জটা কি হবে? রেঞ্জটা হবে আমাদের এক্স কে ব্যবহার করে পাওয়া আউটপুটগুলা, সেটা হচ্ছে 2 4 এবং 6। তাহলে এইবার আমরা আসলে কি বুঝলাম? কোডোমেইন আর রেঞ্জের ভিতরে আসলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে কোডোমেইন আসলে পুরা সেটের টোটাল বিস্তর বা রেঞ্জটাকে নির্দেশ করে, যে আমার সেটটা আসলে কোন সংখ্যা থেকে কোন সংখ্যা পর্যন্ত তোমার আউটপুট বা রেজাল্টটা দিতে পারবে। অন্যথায় রেঞ্জ আসলে ডিফাইন করে যে তুমি যে ইনপুটগুলা দিচ্ছ সেই ইনপুটগুলার মাধ্যমে বি সেটের ভিতরে বা তোমার সম্ভাব্য সেটের ভিতরে আসলে কি কি জিনিস আউটপুট হিসেবে আসবে। সেটা হতে পারে কোনো টোটাল কোডোমেইনের সমানও হতে পারে, আবার কোডোমেইন থেকে ছোটও হতে পারে, কিন্তু কখনো কিন্তু কোডোমেইন থেকে বড় হবে না। এখন ধরো আমি এমন সংখ্যা যদি নিতাম, 5টা সংখ্যা যদি এমন ভাবে নিতাম যে তোমার এখানে 1 2 3 4 5 6 সবগুলাই চলে আসতো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার কোডোমেইন আর রেঞ্জ সমান হয়ে যেত। বাট এইখানে যেহেতু আমি 3টা সংখ্যা নিচ্ছি, এই জন্য আমি 3টা আউটপুট পাচ্ছি। 3টা আউটপুট মিলে হচ্ছে আমার রেঞ্জ। আর আমার টোটাল যে লিমিট, মানে যেই লিমিটের ভিতরে আমার রেঞ্জটা বের করা সম্ভব 1 থেকে 6, এইটার যে সেট, এইটা হচ্ছে আমাদের কোডোমেইন। ওকে, সো এটা হচ্ছে কোডোমেইন আর রেঞ্জের ভিতরে বেসিক পার্থক্য। আর এটা নিয়ে একটু কেয়ারফুল থাকবা, অনেকে দেখা যায় কোডোমেইন আর রেঞ্জের ভিতরে পরীক্ষায় গুলায় ফেলো, সো গুলায় ফেলা যাবে না। ওকে, আচ্ছা, কোডোমেইন আর রেঞ্জ যদি বুঝে থাকো তাহলে দেখো এখানে কিছু থিওরি বলা যে ফাংশনের প্রতিটা আউটপুটকে আমরা প্রতিবিম্ব বা ইমেজ বলি, মানে বেসিক্যালি রেঞ্জের আন্ডারে যেই জিনিসগুলো পড়তেছে আউটপুটগুলোকে বা ওয়াই গুলাকে আমরা বলি ইমেজ, আর প্রতিটা ইনপুট বা যেগুলো এক্স আমরা নিচ্ছি এগুলোকে বলা হয় প্রাক প্রতিবিম্ব। ইংলিশ ভার্সনে যারা আছে তাদের জন্য এটাকে বলা হয় আসলে প্রি ইমেজ। ওকে, কোডোমেইনের সকল উপাদান আউটপুট হিসেবে থাকলে যদি আমার কোডোমেইনে যতগুলা উপাদান আছে সবগুলাই তোমার ফাংশনের আউটপুটের মধ্যে চলে আসে, তার মানে কি তোমার রেঞ্জ আর কোডোমেইন সমান হয়ে গেল। রেঞ্জ আর কোডোমেইন সমান হয়ে গেল। আর যদি তোমার সবগুলা আউটপুট কোডোমেইনের থেকে ছোট হয়, মানে কোডোমেইনে আরো কিছু এক্সট্রা উপাদান যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি তোমার রেঞ্জ অবশ্যই কোডোমেইন থেকে ছোট হবে। তাহলে এই জায়গাতে খেয়াল করো, আমার এখানে কোডোমেইন ছিল 1 2 3 4 5 6, আর আমার আউটপুটে লাগছে শুধুমাত্র 2 4 6। তাহলে আমি এখান থেকে কি দেখতেছি? এই রেঞ্জে পাওয়া যে সেটটা সেটা কি অবশ্যই কোডোমেইনের উপসেট না? সেটা কিন্তু অবশ্যই কোডোমেইনের উপসেট। এই ক্ষেত্রে আমরা দেখতেছি জিনিসটা হচ্ছে একটা প্রকৃত উপসেট। বাট যদি আমার রেঞ্জ আর কোডোমেইন সমান হয় তাহলে কিন্তু রেঞ্জ কোডোমেইনের একটা অপ্রকৃত উপসেট হবে। তো আমরা দুইটা কন্ডিশনকে কম্বাইন করে লিখতে পারি অনেকটা এইভাবে, উপসেটের মতো করে, যে রেঞ্জ ইজ আ সাবসেট অফ কোডোমেইন। সেটা প্রকৃত উপসেট হতে পারে, অপ্রকৃত উপসেটও হতে পারে। ওকে, আশা করি জিনিসটা বোঝা গেল। এইবার আমরা চলে আসি যা যা শিখলাম তার উপরে আমরা একটু ম্যাথ প্র্যাকটিস করব। যেমন ধরো আমার এখানে একটা ফাংশন দেওয়া, কিরকম ফাংশন, fx is equal to x to the power 4 plus 5x minus 3। তো আমার এখানে কিছু ইনপুট নেওয়া হয়েছে -1 2 এবং হাফ, এটার উপরে ভিত্তি করে আমাকে এখানে মান বের করতে হবে। ঠিক আছে, চলো এটা খুবই সহজ ম্যাথ, আমরা জাস্ট মানগুলো বের করে ফেলি।
যে হ্যাঁ প্রথমে আমার লাগবে হচ্ছে এফ -1, এটার মান হচ্ছে -1 টু দি পাওয়ার 4 প্লাস 5 ইন্টু -1 -3, তার মানে এটা হচ্ছে 1 -5 -3, কত হয় তাইলে -8 প্লাস 1, তার মানে প্রথমটার অ্যান্সার হচ্ছে -7 গেল। 2 নাম্বারটা হচ্ছে 2 এর জন্য বের করতে হবে। এফ যদি আমি 2 নেই তাহলে জিনিসটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4 প্লাস 5 ইন্টু 2 -3, অর্থাৎ এখানে পাচ্ছি 2 টু দি পাওয়ার 4 কত, 2 কিউব তো 8 আর দুগুণে 16, হ্যাঁ এটা হচ্ছে 16 প্লাস 10 -3 অর্থাৎ 26 -3, তার মানে হচ্ছে 23। ওকে, ফাইনালি হচ্ছে হাফের জন্য বের করার পালা। তো ঠিক আছে, আমরা হাফের জন্য এবার বের করি। হাফ যদি নেই, হাফ নিলে পাচ্ছি আমরা 1/2 টু দি পাওয়ার 4, সাথে পাচ্ছি 5 ইন্টু হাফ, অ্যান্ড তার সাথে তো -3 থাকছেই। সো আমরা এখানে কত পাচ্ছি, এখানে পাচ্ছি 1/16, সাথে পাচ্ছি হচ্ছে 5/2, এর থেকে আবার 3 বাদ। এবার তো ক্যালকুলেটরের হেল্প নিতেই হয়, কত হয় দেখি, 1/16 প্লাস 5/2 -3 -7/16, তো -7/16। তো এই তো আমরা জাস্ট ইনপুটগুলোর সংখ্যাগুলো বসাইলাম সূত্রের মধ্যে আর ফর্মুলা ব্যবহার করে পেয়ে গেলাম, যেটা আমাদের প্রশ্নতে দেওয়া ছিল। এটাই হচ্ছে আমাদের আনসার। প্রথমটা হলো -7, এরপরে 23, এরপরে -7/16। ওকে, খুবই ইজি। ঠিক আছে, আমরা নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথ আমাদেরকে বলতেছে যে এরকম একটা জিনিস দেওয়া, তাহলে কে এর কোন মানের জন্য f -2 = 0 হবে। একটু রিভার্স ক্যালকুলেশন এখানে করতে হবে। তো ঠিক আছে, আমরা আগে আমরা f -2টা আগে বসাই দেখি কি হয়। -2টা যদি বসাই তাহলে আমার যে রাশিটা সেটা আসতেছে অনেকটা এরকম, যে -2 হোল কিউব প্লাস কে এর মান তো যেহেতু জানি না, তাই কে এর মতোই রেখে দিলাম, -2 হোল স্কোয়ার 4 -2 -8, প্রশ্ন মতে এটার মান হলো 0। ঠিক আছে, তো ঠিক আছে, এখন আমার হচ্ছে কে এর মানটা বের করতে হবে। ভালো কথা, তো -2 কিউবের মান হচ্ছে -8, এইখানে হচ্ছে আমার 4k, এইখানে হচ্ছে দুইটা মাইনাস যেহেতু প্লাস হয়ে যাবে +8, আবার আরেকটা -8, এটার মান হলো 0। তো একটা -8 একটা +8 কাটা চলে যায়। আমি দেখতে পাচ্ছি এই -8কে যদি আমি ডানে নিয়ে যাই তাহলে এখানে 4k থাকলে ওইদিকে চলে আসে 8, যেখান থেকে আমরা ইজিলি ধরতে পারতেছি যে কে এর মান আসলে 2। 8/4 তার মানে হচ্ছে 2, তার মানে কে এর মান হবে আমাদের 2। এই হচ্ছে আমাদের আনসার। তো এটা হচ্ছে আরেক ধরনের প্রশ্ন, যেটা তোমাদের পরীক্ষা এভাবেও আসতে পারে প্রশ্ন, খুবই ইজি। তারপর ওই তো সিমিলার টাইপের জিনিস, যে x³ - 6x² + 11x - 6 যদি হয় 0, তাহলে x এর কোন মানের জন্য f(x) = 0 হবে। ঠিক আছে, এটা একটু বড় সড়ো ম্যাথ, আমরা শুরু করি। এটা অ্যাডভান্স টাইপের ম্যাথও বটে। f(x) এর মান প্রশ্ন মতে ছিল x³ - 6x² প্লাস 11x - 6 = 0। আমরা জানি না তোমরা এখনো ফ্যাক্টরাইজেশন শিখেছো কিনা, বাট এখানে আমার একটু ক্যালকুলেটরের হেল্প লাগবে। আচ্ছা, 1 -6 11 আর হচ্ছে 6। তো এখানে আমরা একটু রিভার্স ক্যালকুলেশন করব। কিরকম, আমরা হচ্ছে এখানে নিলাম x -1, তার আগে একটু ভেরিফাই করে নিই যে আসলেই আমার x = 1 নিলে জিনিসটা মিলে কিনা। তো তার জন্য আমরা হচ্ছে এখানে একটা বর্ডার দিয়ে জাস্ট একটু ভেরিফাই করে নিই, সাইড নোট হিসেবে এই জায়গায় আসি। আমরা একটু দেখি যে আসলে f1 এর মান কত। f1 এর মান হচ্ছে 1³ - 6 × 1² প্লাস 11 ×
1 মাইনাস 6, এখানে আমরা পাচ্ছি হচ্ছে 1 মাইনাস 6 প্লাস 11 মাইনাস 6 ইকুয়াল টু 0, কারণ 12 মাইনাস 12 হচ্ছে 0। তার মানে কি এক্স এর মান 1 হতে পারে, এক্স এর মান অবশ্যই 1 হতে পারে। আর 1 কে যদি আমি ডান থেকে বামে নিয়ে আসি, তার মানে এক্স মাইনাস 1 হচ্ছে 0, যেটা ডেফিনেটলি আমার প্রশ্নে দেওয়া যে রাশিটা তার একটা উৎপাদক। উৎপাদক থিওরেম যদি তোমরা এখনো শিখে না থাকো, খুব শীঘ্রই শিখে যাবা। সেই উৎপাদক থিওরেমটা আমরা এখানে ব্যবহার করতেছি। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস 1-এ আমরা গেলাম। এক্স মাইনাস 1টা ব্যবহার করাটা যেহেতু ভ্যালিড, প্রথমত আমাদেরকে এক্স স্কোয়ার মিলান লাগবে। তো ঠিক আছে, আমি লিখলাম হচ্ছে এখানে এক্স স্কোয়ার, রাইট? হ্যাঁ, এক্স স্কোয়ারই লিখি, আগে একটু উল্টায় লিখি। উপস, আচ্ছা, এখানে একটু ইরেজার দিয়ে মুছে একটু ঠিক করে লিখি। প্রথমে আমরা লিখি হচ্ছে এক্স স্কোয়ার, তারপর আমি এক্স মাইনাস 1। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এই এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করে আগে এক্স কিউবটাকে মিলানো। তো ঠিক আছে, এক্স কিউবকে তো আমরা মিলাইলাম, কিন্তু তারপরে তো আবার মাইনাসের পর একের সাথেও যেহেতু মাল্টিপ্লাই করতে হবে, আমরা পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার, একটা এক্সট্রা। এবার খেয়াল করো, এক্স স্কোয়ার কয়টা আছে? -6 আছে সামনে, -1 কিন্তু আমরা পেয়ে গেছি, আরো -5 লাগবে। তো আরো -5x স্কোয়ার যদি আমাকে মিলাইতে হয়, তাহলে এখানে অবশ্যই এই এক্স এর সাথে -5x কে গুণ দিতে হবে। গুণ দিলে আমরা কি পাবো? গুণ দিলে আমরা পাবো -5x স্কোয়ার, আর এক্সট্রা করে চলে আসবে হচ্ছে 5x। দেখো, আমাদের অরিজিনাল রাশিতে দেওয়া 11x, পাইলাম আমি 5x, আরো 6টা লাগবে। 6টার জন্য কি করব আমরা? x এর সাথে 6 কে গুণ করে দেব। গুণ যদি করি তাহলে এখানে আমরা পাচ্ছি 6x মাইনাস 6, পেলাম এখানে 0, এটা হচ্ছে 0। ঠিক আছে, তো দেখো আমাদের কিন্তু সবগুলো টার্মই পরস্পরের সাথে মিলে গেল। কিভাবে মিলে গেল একটু তোমাদেরকে ধরে দেখাই। যে এক্স কিউবটা অনেক আগের থেকেই মিলে আছে, তারপর এইখানে এক্স স্কোয়ার গুলাকেও আমরা মিলাইতে পারছি, এখানে হচ্ছে আমার এক্স এর যে টার্মগুলো সেগুলোও মিলে গেছে, আর ফাইনালি আমার যে কনস্ট্যান্টটা সেটাও কিন্তু মিলে গেছে। দেখো, এই যে এক্স কিউব তো এক্স কিউব, এক্স স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার সব মিলায় -6x স্কোয়ার, 5x আর 6x মিলায় হচ্ছে আমার 11x, আর -6 যেটা সেটা তার মতোই পড়ে আছে। তো তার মানে কি দুইটা জিনিস আমার আইডেন্টিক্যাল, অর্থাৎ x মাইনাস 1 এর সামনে বিভিন্ন সহগ ব্যবহার করে আমরা গুণ করে যোগ করে যে জিনিসটা বের করলাম এটা ভ্যালিড। তো ঠিক আছে, তার মানে আমরা এখান থেকে লিখতে পারি যে x মাইনাস 1 কে নিলাম, নিয়ে এখানে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 পেলাম। x মাইনাস 1 ঠিক আছে, এবার x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এই জিনিসটাকে যদি একটু ভেঙে লেখা যায় তাহলে জিনিসটা এমন হয়। মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন বলে এটাকে, বা মধ্যপদ ফ্যাক্টরাইজেশন কিছু একটা বলে। এটাও তোমরা শিখবা, এই ক্লাসেই শিখবা যদি এখনো না শিখে থাকো। এটাকে আমরা এই যে 6 পেনানোর জন্য -3 ইন্টু -2 এইভাবে লিখলাম। আবার দেখো, -3 আর -2 কে যোগ করলে -5ও হয়। তো ঠিক আছে, +6 0 x মাইনাস 1 থাকলো, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি যদি এখন x কে কমন নেই তাহলে প্রথম দুইটা টার্মের জন্য পাচ্ছি x মাইনাস 3, এরপর যদি -2 কে কমন নেই তারপরও কিন্তু আমরা পাবো x মাইনাস 3। ঠিক আছে, তার মানে এখান থেকে পাওয়া যাচ্ছে আসলে x মাইনাস 1, x মাইনাস 3, x মাইনাস 2 ইকুয়াল টু 0। দেখো, পরস্পর কয়েকটা রাশি যদি আমাদের গুণাকারে থাকে এবং তাদের সম্মিলিত গুণফল যদি 0 হয়, তাহলে একটা থিওরেম আমাদেরকে বলে যে প্রত্যেকটা রাশির ইন্ডিভিজুয়াল মানই হচ্ছে 0-র সমান হবে। তো এই প্রপার্টি যদি আমরা এখন ব্যবহার করি তাহলে এখান থেকে বলা যায় যে এই প্রপার্টি থেকে আমরা বলতে পারি যে হ্যাঁ, x মাইনাস 1 এর মান 0,
তার মানে এক্স ইকুয়ালস টু 1। এটা তো আমরা আগেও করে দেখিয়েছি, স্টিল এখানে অফিসিয়ালি বের করে দেখালাম। এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, সেখান থেকে এক্স ইকুয়ালস টু 2, ফাইনালি এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0, সেখান থেকে এক্স ইকুয়ালস টু 3। তো এক্স এর 3টা মান সম্ভব, সেই 3টা মান কি কি? 1, 2 এবং 3। এবং সবসময় মনে রাখবা, যদিও এটা তোমাদের এখানে ডিপ অ্যানালাইসিস করার দরকার নেই তোমাদের 9-10 ক্লাসের জন্য, বাট একটা রাশিতে কোনো চলক থাকলে চলকের সর্বোচ্চ যে ঘাতটা দেখবা, তোমাকে এটা দেখেই বুঝে নিতে হবে যে হ্যাঁ, আমার যদি এই রাশির কোনো সলিউশন থাকেও তাহলে সেটা ওই ঘাতের সংখ্যক সলিউশনই থাকবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে ধরো এখানে সর্বোচ্চ ঘাতটা এক্স এর কত? 3, তার মানে এই রাশির সলিউশন 3টা থাকবে। যদি এখানে 3-এর জায়গায় 4 থাকতো তাহলে তুমি সলিউশন পাইটা 4টা, 2 থাকলে সলিউশন পাইটা 2টা। তো এভাবে কিন্তু আসলে প্রথমে রাশির সর্বোচ্চ ঘাত দেখেই বলে ফেলা যায় যে আমরা যে রাশিটা সলভ করে এক্স এর মানগুলো বের করতে চাচ্ছি আসলে কয়টা মান এখানে বের হবে। যেহেতু এখানে পাওয়ার ছিল 3, তাই আমরা অ্যান্সার কিন্তু পেয়েছি 3। এটা কিন্তু আমরা এখানে ভেরিফাইও করে ফেললাম, ঠিক আছে? সো এটা তোমরা এমসিকিউতেও ব্যবহার করতে পারো তোমাদের মন মতো, যদি ওইভাবে প্রশ্ন আসে আর কি। তো ওভারঅল আমাদের অ্যান্সার হচ্ছে এই 3টা, এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 2 এবং এক্স ইকুয়াল টু 3। ওকে, আশা করি এটা বোঝা গেল। এরপর আমরা চলে আসি, দেখো এফ এক্স ইকুয়াল টু একটা ফাংশন দেওয়া, এখন এই এক্স এর বদলে আমাকে রাদার এই যে পুরা জিনিসটা, এই জিনিসটা বের করতে বলছে যে 1/x² + 1, 1/x² - 1 এর মান বের কর। ঠিক আছে, আমরা শুরু করি। আহামরি কিছু না, বাট ক্যালকুলেশনের সময় একটু খেয়াল রাখতে হবে, কারণ এই ধরনের চলক নিয়ে ক্যালকুলেশন করতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যেতে পারে। ওকে, তাহলে f 1/x² + 1 divided by f 1/x² - 1। কি পাবো আমরা? প্রথমে এই যে ভগ্নাংশটা নিয়ে কাজ করতে হবে, যে 2 1/x² + 1, তার নিচে 2 1/x² - 1, সাথে একটা 1, এটা দিয়ে 2 1/x² + 1, 2 1/x² - 1 -1। কি করলাম আমরা? শুধুমাত্র এফএক্স দিয়ে আমার প্রশ্নে যে জিনিসটা আছে ওটা দিয়ে প্রতিস্থাপন করে দিলাম, যে আসলে এটা দিয়ে কি বোঝায়। এইবার হচ্ছে আমাদের মেইন ক্যালকুলেশন করার পালা। প্রথমে এটা দিয়ে যদি কাজ করি তাহলে এটা হচ্ছে আমার 2/x² + 1, তার নিচে 2/x² - 1 + 1, টোটালটাকে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম। আর সেই জিনিসটাকে আমাকে ভাগ করতে হবে কি দিয়ে? ভাগটা আসলে করা লাগবে এখানে 2/x² + 1, নিচে 2/x² - 1 -1। তো ভাগ করার আগে প্রথমে ভগ্নাংশটাকে একটু সাইজ করে নেওয়া দরকার। চলো তাহলে এখান থেকে আমরা লিখতে পারতেছি, প্রথমটা নিয়ে যদি কাজ করি তাহলে এখানে আসতেছে হচ্ছে উপরের ভগ্নাংশটাকে আগে লিখলে হয় 2 + x² / x², আর নিচেরটা হচ্ছে আমার 2 - x² / x² + 1, ভাগ আকারে 2 + x² / x², 2 - x² / x² -1। এবার দেখো আমাদের এখানে x² যে টার্মগুলো এগুলো কিন্তু কাটা চলে যায়, দেখেছো? তো এটা যদি কাটা চলে যায় তো আমরা একটু নিচের লাইনে চলে আসি। এর পরের লাইন থেকে আমরা লিখতে পারি যে
জিনিসটা আমার এখন দাঁড়াইলো 2 প্লাস এক্স স্কোয়ার 2 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস এক্স স্কোয়ার 2 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1। আবারও একটা ভগ্নাংশকে সাইজ করার ব্যাপার স্যাপার আছে, তো ঠিক আছে, আমাদেরকে আবারও এটাকে শেপে আনতে হবে। তো আমরা যদি নর্মাল যোগ করি তাহলে এখানে আসে হচ্ছে 2 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2 মাইনাস এক্স স্কোয়ার, নিচে হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার। এবার এর সাথে ডিভিশন করতে হবে কাকে, আরেকটা বিয়োগ করতে হবে 2 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস এক্স স্কোয়ার, নিচে হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার। দেখো এখানে হচ্ছে আমার এক্স স্কোয়ার প্রথমে কাটা যায়, আর এখান থেকে 2 আর 2 কাটা যায়। তো এইবার জিনিসটাকে আমরা লিখতে পারি, প্রথম ভগ্নাংশ যেটা সেটা হচ্ছে 4 ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স স্কোয়ার। এবার খেয়াল করো, ভাগকে যদি আমি গুণ দ্বারা রিপ্লেস করি তাহলে কিন্তু আমার পরের ভগ্নাংশটাও উল্টে যাবে। তো উল্টে গেলে কি হবে, উল্টে গেলে জিনিসটা হবে 2 মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে থাকে হচ্ছে আমার 2 এক্স স্কোয়ার। তো এই যে 2 মাইনাস এক্স স্কোয়ার এখানেও কাটা চলে গেল, আমাদের পড়ে থাকে হচ্ছে 4 বাই 2 এক্স স্কোয়ার, যেখানে 2 আর 4 কে কেটে দিলে এখানে একটা 2 থাকে। অ্যান্সার হচ্ছে আমাদের 2 বাই এক্স স্কোয়ার। তো একটু হেকটিক টাইপের ম্যাথ, এবং আমি শুরুতেই বলে দিয়েছি যখনই তুমি এরকম চলক নিয়ে বড় বড় ক্যালকুলেশন করতে যাবা অবশ্যই তোমাকে একটু কেয়ারফুল থাকতে হবে, কারণ এই জায়গাতে তাড়াহুড়া করতে গিয়ে অনেক সময় দেখা যায় কোনো জায়গাতে ভুলভাল হয়ে যেতে পারে আর কি। সেক্ষেত্রে কিন্তু পুরো ম্যাথটাই কিন্তু তোমার ভুল হয়ে যেতে পারে। সো এই ধরনের ক্যালকুলেশন করার ক্ষেত্রে সাবধান, একটু আস্তে ধীরে ঠান্ডা মাথায় ক্যালকুলেশনগুলো করতে হবে। ওকে, তো এই ছিল এই ম্যাথটা কঠিন না, বাট ম্যাথটা করতে কেয়ারফুল। ওকে, তাহলে এটা বুঝে গেলে চলো আমরা নেক্সট ম্যাথে যাই। যে দেখো এখানে বলা হচ্ছে যে জি এক্স ইজ ইকুয়াল টু এরকম কিছু একটা ফাংশন হইলে দেখাও যে জি 1/x স্কোয়ার হচ্ছে জি এক্স স্কোয়ারের সমান। তা আমাকে এটা প্রমাণ করতে হবে। আমি এখানে আমাদের সেই চিরপরিচিত ডান পক্ষ বাম পক্ষ নিয়ে কাজ করলেই কিন্তু পারি। ঠিক আছে, চলো তো প্রথমে আমরা আগে বাম পক্ষটা দেখে আসি। বাম পক্ষ, বাম পক্ষে বলা হচ্ছে জি 1/x স্কোয়ার, যার মানে হচ্ছে এখানে 1 প্লাস 1/x স্কোয়ার, সেটার আবার স্কোয়ার, তারপর 1/x স্কোয়ার তার আবার 4th পাওয়ার, ভগ্নাংশ আকারে নিচে থাকতেছে 1/x স্কোয়ার তার পাওয়ার 2। দেখি এবার জিনিসটার মান কত আসে। প্রথমে আসে হচ্ছে 1, একটু নিচে দেখি, 1 প্লাস 1/x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 8, তার নিচে আসতেছে 1/x টু দি পাওয়ার 4। ঠিক আছে, ভালো, একটু যোগ করার বিষয় আছে এখানে। প্রথম ভগ্নাংশ যেটা সেখানে যদি আমি যোগ করি উপরেরটা, তাহলে x টু দি পাওয়ার 8 থাকলো, এখানে চলে আসবে আমার x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1। আর নিচের ভগ্নাংশটাকে যদি আমি এখন একটু মাল্টিপ্লাই আকারে লিখি তাহলে ডাইরেক্ট x টু দি পাওয়ার 4 আসে। দেখতে পারতেছি x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 8 কাটা গিয়ে আরেকটা x টু দি পাওয়ার 4 পড়ে থাকে। সেখানে হচ্ছে বেসিক্যালি আমার অ্যান্সারটা হবে x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4। তো একটা সাইড আমরা ক্লিয়ার করলাম, এবার আরেক সাইডটাও ক্লিয়ার করতে হবে আমাদের আগের মতোই। এবার দেখি আমরা ডান পক্ষ। ডান পক্ষ
ডান পক্ষে বলা হচ্ছে জি এক্স স্কোয়ার। জি এক্স স্কোয়ার মানে কি 1 প্লাস এক্স স্কোয়ারের স্কোয়ার আবার এক্স স্কোয়ারের চতুর্থ পাওয়ার, নিচে হচ্ছে আবার এক্স স্কোয়ারের সেকেন্ড পাওয়ার। তো জিনিসটা কি আসলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 8 এক্স টু দি পাওয়ার 4। দেখো আমাদের কিন্তু আসলে আর কোনো কাজই করা লাগলো, কারণ আমরা দেখতেই পারতেছি আমাদের বাম পক্ষে যে রেজাল্টটা আসছে ডান পক্ষে কিন্তু ঠিক একই রেজাল্টই আসছে। তার মানে আমার বাম পক্ষ আর ডান পক্ষ কিন্তু মিলে গেছে। সো এখান থেকে আমরা সহজেই ডিসিশন বলতে পারি যে হ্যাঁ আমাদের আসলে জি 1/x স্কোয়ার যেই কথা ইকুয়াল জি এক্স স্কোয়ার একই কথা। তো এটা দেখাতে বলেছে, তার মানে আমরা ছোট্ট একটা সাইড নোট দিতেই পারি যে হ্যাঁ দেখানো হলো, দেখানো হলো। ঠিক আছে, এই হলো আমাদের আনসার। ঠিক আছে, আশা করি বোঝা গেল, ছোট ম্যাথ ছিল। এইবার আমরা চলে আসি আমাদের ফাংশনের লেখচিত্র নিয়ে। আমরা ফাংশনের যে ডেফিনেশনগুলো দিলাম প্লাস ফাংশন নিয়ে যে ম্যাথগুলো করলাম সেগুলোকে কিন্তু আমরা চাইলে গ্রাফের মধ্যেও প্লট করতে পারি। কিন্তু যখন আমরা গ্রাফ পেপারে প্লট করব আমাদের কিছু জিনিস নিয়ে একটু খেয়াল রাখতে হবে। সেই নিয়মগুলো এখানে বলা হয়েছে যে যখন আমরা গ্রাফ পেপারে যাব আমাদেরকে দুইটা স্ট্রেট লাইন, তারা পরস্পর লম্ব, এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম দেখতে পাচ্ছ। একটা হচ্ছে উপরের দিকে যেটা সেটা হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম, আর বরাবর আনুভূমিক বরাবর যেটা আছে সেটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম। এই দুইটাকে যথাক্রমে আমরা এক্স অক্ষ ধরবো এবং ওয়াই অক্ষ ধরবো, এবং তাদের ঠিক যে ইন্টারসেকশন পয়েন্ট বা ছেদ বিন্দু এটাকে আমরা মূল বিন্দু বা জিরো হিসেবে কাউন্ট করব। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের গ্রাফ পেপার বা লেখচিত্রের কাঠামো। এই কাঠামোর ভিতরে আমাদেরকে গ্রাফটা আঁকতে হবে। তো ফাংশনের ডোমেইন বা ইনপুটগুলোকে আমরা এক্স অক্ষ বরাবর নিব। কোনো ফাংশনের মানগুলোকে যখন আমরা ইনপুট নিব, স্বাধীন চলক যেগুলা এক্স, সেগুলোকে আমরা এক্স অক্ষ বরাবর কাউন্ট করব। যেমন ধরো আমি যদি এখানে প্রত্যেকটা ঘরকে এক ঘর হিসেবে কাউন্ট করি, লেটস সে আমার কাছে হচ্ছে 7 ঘর আছে। তো এই যে 1 2 3 4 5 6 7 এই পর্যন্ত আমরা হচ্ছে এক্স গুলোকে কাউন্ট করব, এবং এক্স ব্যবহার করার পর আউটপুট হিসেবে আমরা যে মানটা পাবো সেটা কি, সেটা তো ওয়াই। ওয়াই এর যে মানগুলো আমরা পাবো সেগুলোকে আমরা অনুরূপ ওয়াই অক্ষ বরাবর স্থাপন করব, অর্থাৎ যে বড় অক্ষটা বরাবর। তো আমি ধরে নিলাম লেটস সে আমি যদি 7কে ইনপুট হিসেবে নেই, ধরো আমি হচ্ছে এখানে 12কে আউটপুট হিসেবে পাচ্ছি। তো আমি যদি এখানে প্রতিটা স্কোয়ারের ঘরকে এক ঘর হিসেবে কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ধরো এই যে এই জায়গা। তার মানে কি, এখন হচ্ছে আমি যদি এই যে এখানে 7 আর এখানে 12 দুইটাকে একটু দেখি যে তারা কোন জায়গায় এসে কানেক্ট করে, এইখান থেকে আর এইখান থেকে তারা কিন্তু আসলে এই জায়গাতে এসে কানেক্ট করতেছে। তার মানে এইটা যে পয়েন্টটা এক্স যেহেতু সামনে থাকে, এইটা হচ্ছে আমাদের যে 7 12 পয়েন্ট। এটাকে আর কি তোমার চলক হিসেবে এই জায়গার ভিতরে এক্স ওয়াই দিয়ে দেখানো হয়েছে, বাট আলটিমেটলি তোমার জিসটা হচ্ছে সেম। এটা যেরকম পজিটিভ সাইডে থাকতে পারে এটা কিন্তু সেরকম নেগেটিভ সাইডে থাকতে পারে। পজিটিভ সাইডের জন্য আমি ডান দিকে প্রোগ্রেস করেছিলাম, নেগেটিভ সাইডের জন্য আমরা বাম দিকে প্রোগ্রেস করব। এটা হচ্ছে ডোমেইনের ক্ষেত্রে। রেঞ্জের বেলাতে যখন পজিটিভ ভ্যালু ছিল আমরা উপরের দিকে গিয়েছিলাম, যখন নেগেটিভ আসবে তখন আমরা নিচের দিকে যাব। ফর এক্সাম্পল যদি আমি বলি আমার এখানে -5 -7 আছে, তা আমি যদি এখানে প্রত্যেকটা ঘরকে একটা চিন্তা করি, তাহলে এই যে -5 সামনে থাকবে কারণ এটা হচ্ছে এক্স এর মান 1 2 3 4 5, নেগেটিভ যেহেতু তাই আমরা বাম দিকে গেলাম। এরপর হচ্ছে -7 1 2 3 4 5 6 7, এইটা হচ্ছে আমার -7। তো তারা দেখি এখানে কোন জায়গার ভিতরে কানেক্ট করতেছে, তারা হচ্ছে এই যে এই জায়গার মধ্যে এসে কানেক্ট করতেছে। তার মানে এই যে বিন্দুটা আমরা দেখতেছি এটাই হচ্ছে আমার, এই বিন্দুটাই হচ্ছে আমার -5 -7 বিন্দু। ঠিক আছে, তো এইভাবে আসলে ফাংশনগুলোর আন্ডারে যে মানগুলো আছে এক্স আর ওয়াই এর মানগুলো, সেগুলোকে কিন্তু আমরা খুব সহজেই গ্রাফের মধ্যে প্লট করে ফেলতে পারি। এখন আমি এখানে যে জিনিসটা বললাম সেটা হচ্ছে এখানে প্রতিটা ঘরকে আমি এক ঘর করে ক্যালকুলেট করেছি। এটা ম্যান্ডেটরি বা বাধা ধরা কোনো নিয়ম না। তুমি কিন্তু চাইলে এই যে 2 ঘরকে নিয়ে এক কাউন্ট করতে পারো। আবার অনেক সময় দেখা যায় যে অনেক বড় গ্রাফ আঁকার ক্ষেত্রে ধরো ছোট ছোট ঘরকে এক ঘর কাউন্ট করতে হয়। আবার অনেক সময় দেখা যায় এত ছোট গ্রাফ যে সেটাকে পুরা গ্রাফ পেপারে আঠানোর জন্য পুরাটাকে তুমি হয়তো এক ঘর কাউন্ট করতে পারো। তো এইভাবে তোমাদের সুবিধা সাপেক্ষে গ্রাফের ডিমান্ড অনুযায়ী
তোমরা হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর একটা ইউনিটকে ধরে নিয়ে তারপর তার সাপেক্ষে তোমাদের পয়েন্টগুলোকে প্লট করবা আর কি। এই তো এইভাবে ফাংশনের আন্ডারে যতগুলা বিন্দু আছে পি এক্স ওয়াই সেগুলোকে যদি আমরা গ্রাফের ভিতরে প্লট করে মিলাই দেই তাহলে আমরা পুরা গ্রাফের যে লেখচিত্র সেটা কিন্তু গ্রাফ পেপারে পেয়ে যাই। ঠিক আছে, উক্ত বিন্দুগুলো যোগ করে আমরা যে সেই জিনিসটাই বলতেছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় পি এক্স ওয়াই বিন্দুতে এক্স হচ্ছে আমাদের ভুজ আর ওয়াই হলো আমাদের কোটি। এই দুইটা টার্ম একটু মনে রাখতে হবে যে এক্স এর যে ইনপুটটা আমরা নিব সেই ইনপুটটাকে গ্রাফ পেপারের রেসপেক্টে একটা স্পেশাল নাম আছে, সেই নামটা হলো ভুজ। আর ওয়াই যেটা এটাকে আমরা বলি হচ্ছে কোটি। আর দুইটা মিলায় যে এক্স ওয়াই বিন্দুটা পাওয়া যায় এইটাকে আমরা বলি হচ্ছে ওই বিন্দুর স্থানাঙ্ক। টোটালি বলা হয় হচ্ছে স্থানাঙ্ক বা কার্তেশীয় স্থানাঙ্ক বলতে পারো। স্থানাঙ্ক আবার দুই রকমের হয়, একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। তো পোলার নিয়ে তোমাদের আপাতত এত কিছু জানা লাগবে না, কার্তেশীয় নিয়ে আমরা মোটামুটি 9-10 কাজ করবো। সো আপাতত স্থানাঙ্ক জিনিসটা মনে রাখলেই হবে। স্থানাঙ্ক বলতে এখানে কার্তেশীয় স্থানাঙ্কই বুঝাবে। ওকে ফাইন। তো ঠিক আছে, এখন আমরা হচ্ছে গ্রাফ একটু আঁকবো। যে দেখো এখানে বলা হচ্ছে b = y - 3x, b এর মান 0 হলে লেখচিত্র অঙ্কন করে যাচাই করো যে এটা ফাংশন কিনা। ফাংশনের আমরা কি বলেছিলাম, ফাংশনের ক্ষেত্রে আমার যতগুলা x আছে সবগুলোকে ব্যবহার করতে হবে আর প্রতিটা x এর জন্য একটার বেশি y থাকা যাবে না। এইটা হইলে আমাদের ফাংশন হবে। তা আমরা একটু দেখি আগে যে প্রথমে আমরা একটু ইনফরমেশন গুলো যাচাই করি। b এর মান যেহেতু 0 তার মানে y - 3x যেটা এর মান হচ্ছে 0, অর্থাৎ y এর মান হচ্ছে 3x। এবং দেখো x এর মান আমরা আসলে কি কি নিব সেটা কিন্তু এখানে ডিফাইন করে দেওয়া যে -2 থেকে 2 পর্যন্ত, -2 আর 2 এরাও ইনক্লুডেড। তার মানে দেখো আমি যদি এখানে x এর মান, হ্যাঁ আমি যদি ধরো এখানে x এর মান নিলাম -2, আমি তাহলে y এর মান কি পাচ্ছি, সেটা এইভাবে না লিখে আদার সাইডে লিখি। x এর মান -2, y এর মান কি পাচ্ছি 3 গুণ করলে -6, x এর মান নিলাম আমি -1, y এর মান কি পাচ্ছি, y এর মান পাচ্ছি হচ্ছে -3। আর তারপর হচ্ছে x এর মান 0, y এর মানও হবে 0, x এর মান 1, y এর মান কত 3, x এর মান 2, y এর মান 6। x এর এই মানগুলো যেগুলো প্রশ্নে দেওয়া ছিল তার জন্য y এর এই সব মান পাওয়া যায়। এখন গ্রাফ যদি আমি নাও আঁকি তোমরা কিন্তু আসলে দেখেই বলে দিতে পারবা, দেখো x এর প্রতিটা ভ্যালুর জন্য কিন্তু y এর একটা মাত্র ভ্যালু আসতেছে এবং কোনোটার জন্য কিন্তু একাধিক y এর ভ্যালু নাই। পাশাপাশি x এর প্রতিটা উপাদানকেও কিন্তু আমরা ব্যবহার করে ফেলছি। সো গ্রাফ না এঁকেও কিন্তু আমি এখান থেকে বলে দিতে পারতেছি যে হ্যাঁ আমার এই জিনিসটা একটা ফাংশন হবেই। তারপরও অনেক সময় দেখা যাবে যে তোমাকে হয়তো সূত্রটা লিখে দিবে না, রাদার একটা গ্রাফের ছবি হয়তো দিয়ে দিতে পারে, সেখান থেকে তোমাকে বলতে পারে যে এটা ফাংশন কিনা যাচাই করো। সেই ক্ষেত্রে কি করবা এটা বোঝানোর জন্য এখন আমরা গ্রাফটা এঁকে তারপর বুঝাবো। ঠিক আছে, গ্রাফটা তাহলে আমরা আঁকি। এইদিকে একটা আমরা y অক্ষ নেই আই গেস, হ্যাঁ নিলাম, ঠিক আছে গেল, যেহেতু 2 আর ওয়ালা কিছু নাই এখানে সেটা দিয়েই হবে। আর তারপর হচ্ছে আমরা x অক্ষ বরাবর একটা নিব অনেকটা এমনে দিলাম, যাও। যেহেতু এক্সাক্ট গ্রাফ পেপার এখানে নাই তো একটু অ্যাজাম্পশন করেই আঁকতে হবে। এক্সাক্ট গ্রাফে তোমরা ধরো আমি হচ্ছে এখানে প্রতিটা বিন্দুকে একটা ঘর চিন্তা করলাম। তো প্রথমে আমি হচ্ছে -2 আর -6 নিয়ে একটু কাজ করি। তার মানে আমাকে বাম দিকে যেতে হবে। ধরো ওই যে 1 2 -2 হয়ে গেল। আর এদিকে হচ্ছে আমাকে 6 ঘর যাওয়া লাগবে। 1 2, আচ্ছা নিচের দিকে যেহেতু -6, 1 2 3 4 5 6। ঠিক আছে, তাহলে তারা কোন পয়েন্টে আসে? হ্যাঁ তারা বেসিক্যালি আসলে এই পয়েন্টে আসে। এই পয়েন্টটা হচ্ছে আমার -2 -6 গেল। এরপর হচ্ছে -1 -3, তো এটা তো -1 আর এটা হচ্ছে -3, তার মানে এই পর্যন্ত এসে হ্যাঁ এইটা হচ্ছে আমার -1 -3। তারপর 0 0, তো এটা 0 এটাও 0, কোনো দিকে নড়াচড়া হচ্ছে না। তারপর 1 3, 1 তো এখানে, তারপর 1 2 3 এই জায়গায়,
উঠায় দিলে এই হচ্ছে সেই পয়েন্ট, এটা হচ্ছে আমার 1 আর 3। এটাকে এই সাইডে লিখি তাহলে ভালো হয়, এদিকে তো গ্রাফ যাবে। 1 আর 3, আর ফাইনালি হচ্ছে আমার 2 6, যেটা এদিকে হচ্ছে আমার 2 আর 3-এর পর 4 5 6। তো আমার এই যে এইখানে আসলো, এটা উঠতে 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 এই জায়গাতে আসছে, এইটা হচ্ছে আমার পয়েন্ট, এইটা হচ্ছে আমার 2 6 পয়েন্ট। তো আমার রেঞ্জের ভিতরে সবগুলো ভ্যালু নেওয়া শেষ। এখন খেয়াল করো যে এটাকে যদি আমি কানেক্ট করে দেই তাহলে আমার পুরো স্ট্রেট লাইনটা হবে অনেকটা এরকম, যদিও পারফেক্ট হবে না, বাট স্টিল দেখবা সব পয়েন্ট দিয়ে যাবে এরকম একটা লাইন পাওয়া যাচ্ছে আর কি, মূলবিন্দু সহ এরকমই আলটিমেটলি কিছু একটা পাওয়া যাবে। এটার উপরেই সব বিন্দু পড়বে, হ্যাঁ এরকম একটা লাইন হচ্ছে আমরা পাবো আর কি। তো কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি যে আমি যদি লেবেলিংগুলো শেষ করি, লেবেলিংগুলো শেষ করলে তারপর কথা বলি আর কি। মাইনাস, আচ্ছা ওয়াই ও প্রাইম, প্রথমে তোমরা হচ্ছে কিছু কথাবার্তা লিখবা যে হ্যাঁ আমরা গ্রাফ পেপারের মধ্যে ওয়াই ও প্রাইমকে হচ্ছে ওয়াই অক্ষ ধরতেছি, তারপর এক্স ও প্রাইমকে আমরা এক্স অক্ষ ধরতেছি, এরকম হাবিজাবি জিনিসপাতি লিখবা। তারপর এটাও বলে দিবা যে তোমরা আসলে এক্স অক্ষ বরাবর কত বর্গকে একটা ঘর ধরতেছো, একটা ইউনিট ধরতেছো, পাশাপাশি ওয়াই অক্ষ বরাবর কতগুলা ঘরকে তোমরা এক ইউনিট ধরতেছো, এই জিনিসটা মেনশন করে দেওয়ার পর তারপর সেই অনুযায়ী তোমরা হচ্ছে গ্রাফে বলবা যে আমরা গ্রাফের উপরে এই পয়েন্টগুলো যেগুলো পাইছি ক্যালকুলেট করে সেগুলো প্লট করলাম। প্লট করে তাদেরকে যখন আমরা মিলাই দিছি, আমরা হচ্ছে আলটিমেটলি এই যে কি ফাংশন ছিল y - 3x = 0 ফাংশনের লেখচিত্রটা পাই, যেটা হচ্ছে একটা সরল রেখা, যেটা আমরা চিত্র থেকে দেখতেছি। এখন বলা হচ্ছে যে ফাংশন কিনা যাচাই করো। যখন তোমাকে লেখচিত্র থেকে ফাংশন কিনা সেটা যাচাই করতে বলবে, তোমরা যে জিনিসটা দেখবা সেটা হচ্ছে যে প্রতিটা এক্স এর জন্য কয়টা ওয়াই আছে। দেখো এইখান বরাবর এক্স বরাবর তো আমরা এক্স এর মানগুলো নিচ্ছি, তো এটা হচ্ছে একটা এক্স এর মান যেটা হলো 1। এক্স এর জন্য আমরা কয়টা ওয়াই এর মান দেখতেছি? একটা মাত্র ওয়াই আছে এখানে। আবার এই এক্স এর জন্য এখানে একটা মাত্র ওয়াই আছে, এইটার জন্য এইটাই আছে, এইটার জন্য একটা আছে, এইটার জন্য একটা আছে। তার মানে কি প্রতিটা এক্স এর জন্য আমরা কি একাধিকবার ওয়াই পাচ্ছি? আমরা কিন্তু একাধিকবার না পেয়ে শুধুমাত্র একবারই ওয়াই পাচ্ছি, এবং প্রতিটা ওয়াই হচ্ছে এক একটা ডিস্টিংক্ট মান বহন করতেছে, নির্দিষ্ট মান। তো তার মানে কি, যেহেতু একটা এক্স থেকে একটা ওয়াই পাওয়া যাচ্ছে, তার মানে এই পুরো গ্রাফ থেকে আমরা আসলে ডিসাইড করতে পারি যে হ্যাঁ y = y - 3x = 0 এটা একটা ফাংশন। আরেকটা জিনিস করা হয় যেটাকে বলা হয় সোজা বাংলায় ভার্টিক্যাল লাইন টেস্ট, বা উলম্ব রেখা দ্বারা যে টেস্ট করা হয়। তোমরা একটা সুন্দর মতো স্কেল নিবা, স্কেলটাকে এইভাবে রাখবা, এইভাবে রাখার পর হচ্ছে আসলে এখানে বসায় গ্রাফটার এখানে প্রগ্রেস করায় দেখবা যে আসলে কি হচ্ছে। দাগ পড়ে গেল, যাই হোক, তোমরা আসলে যে এইভাবে নিয়ে তোমার স্কেলটাকে এইভাবে ঘুরাবা এবং দেখবা যে এই যে প্রতিটা এক্স তুমি পাচ্ছ স্কেল বরাবর, তার জন্য তোমার উপর আসলে কয়টা ওয়াই আসতেছে। যদি একাধিকবার ওয়াই হয় তাহলে তো এদিকেও ওয়াই দেখবা, বা দেখবা এখানেও আরেকটা ওয়াই, এখানেও আরেকটা ওয়াই, এরকম একটা এক্স এর জন্য একাধিকবার ওয়াই দেখলে তুমি সাথে সাথে ডিসাইড করবা যে হ্যাঁ আমার এটা ফাংশন না। বাট যদি আমি এটার উপর দিয়ে একটা লাইন চালাই, যে আমার যদি স্কেলটাকে এইভাবে উলম্ব বরাবর ধরে আমি এদিকে প্রগ্রেস করাই, দেখবা যে প্রতিটা এক্স এর জন্য কিন্তু আমি একটার বেশি ওয়াই কোথাও পাচ্ছি না। তো এরকম কেস হইলে সেই জিনিসটা কিন্তু আমার ফাংশন, যেটা এই ক্ষেত্রে হচ্ছে, এই জন্য আমরা ডিসাইড করতে পারি যে y - 3x = একটা ফাংশন। এবং এটা যে প্রসিডিউর, এই প্রসিডিউরটার একটা নাম আছে, ওইটাকে বলা হয় ভার্টিক্যাল লাইন টেস্ট। তোমরা নেটে সার্চ দিয়েও দেখতে পারো। 3 ধরনের টেস্ট আছে এখানে, ভার্টিক্যাল আছে, হরিজন্টাল আছে। হরিজন্টালের ডিসিশনটা আবার অন্যরকম, সেটা এই লেকচারের আলোচ্য কোনো বিষয় না। বাট ভার্টিক্যাল টেস্ট দ্বারা আসলে গ্রাফ থেকে ডিসাইড করা যায় সূত্র না দেখেই যে আমার এই লেখচিত্রটা আসলে একটা ফাংশনের লেখচিত্র কিনা। ওকে, তাহলে এইটা হচ্ছে গেল। ফাইনালি আমাদের লাস্ট মেথড আছে যেটা হচ্ছে y = 2x ফাংশনের লেখচিত্র অঙ্কন করো, যেখানে -3 থেকে 3 পর্যন্ত চলে যাচ্ছে। তো প্রথমে আমরা আগে y এর মানগুলো বের করে ফেলি, যেহেতু x এর মানগুলো দিয়ে রাখছে অলরেডি। এখানে দেওয়া হচ্ছে y = 2x। তো আমি নিচ্ছি প্রথমে x এর মান -3 থেকে স্টার্ট হয়েছে, রাইট? হ্যাঁ, x এর মান হচ্ছে -3, তার জন্য y পাওয়া যাচ্ছে হচ্ছে -6, x পাওয়া যাচ্ছে হচ্ছে -2, y এর জন্য হয়ে গেল -4। x যখন -1, y এর জন্য হয়ে যাচ্ছে 1 নাকি না -2, হ্যাঁ, x এর জন্য 0,
ওয়াই এর জন্য 0, এক্স এর জন্য 1 মানে ওয়াই এর জন্য 2, এক্স এর জন্য 2, ওয়াই এর জন্য 4, এক্স এর জন্য 3, লাস্ট লিমিট ওয়াই এর জন্য 6। দেখো প্রতিটা এক্স এর জন্য করেসপন্ডিং ওয়াই এর মান কিন্তু আমরা বের করে ফেলেছি। সো এই যে এক্স গুলো প্রশ্নে ডিফাইন করে দেওয়া, তার থেকে রেজাল্ট পাইলাম হচ্ছে আমরা এইসব -6 থেকে 6 পর্যন্ত 2 2 গ্যাপ দিয়ে আর কি। এখন এইটাকে আমাদের গ্রাফে প্লট করতে হবে। ঠিক আছে, গ্রাফে প্লট করি ঠিক আগের মতোই। আমরা হচ্ছে একটা ওয়াই অক্ষ নিলাম, তারপর একটা এক্স অক্ষ নিলাম, নিয়ে এখন হচ্ছে প্লটের একটু নিচে নামাই দিই তাহলে ভালো হয়। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের প্লট করা লাগবে, প্লট করতে হবে। তো প্লট শুরু করি। তো যেহেতু -3, তো আমরা এইদিকে বাম দিকে যাচ্ছি, এটা তো আমার মূল বিন্দু। এই ধরো 1 2 3, তার জন্য হচ্ছে -6। তো আমার 1 2 3 4 5 6। ঠিক আছে, আমি যদি আসি এখানে এই জায়গাতে আসে -3 -6, এরপর -2, যার জন্য পাচ্ছি -4। সো এইখান থেকে আসলো এই পর্যন্ত, এই পয়েন্টটা হচ্ছে -2 -4। এরপর -1 এর জন্য -2, সেটা পাচ্ছি আমরা -1 এর জন্য -2। 0 এর জন্য 0, সেটা তো এখানেই, তার মানে এটা হচ্ছে আমার 0 0। এরপর আমরা ডান দিকে যাওয়া শুরু করব আর উপরেও যাওয়া শুরু করব। 1, সেটার জন্য পাচ্ছি আমি 2, 1 2। তারপর 2 এ যদি যাই তাহলে এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে 3 4, এই জায়গায়। হ্যাঁ, 2 আর 4, 2 4। ফাইনালি হচ্ছে 3 এর জন্য 5 6। হ্যাঁ, এই পয়েন্ট। সো এটা হচ্ছে আমার 3 6। এই তো মোটামুটি সবগুলো পয়েন্ট আমাদের প্লট করা শেষ। এবার হচ্ছে দেখো এটাকে কিন্তু আমরা একটা স্ট্রেট লাইন দিয়ে সোজা কানেক্ট করে ফেলতে পারি। সেখান থেকে স্ট্রেট লাইনটা নিয়ে সোজা এই পর্যন্ত, যদিও পারফেক্ট হবে না, বাট স্টিল যতদূর হইছে। হ্যাঁ, সবগুলো পয়েন্ট কিন্তু আমার স্ট্রেট লাইনের ভিতরে পড়তেছে। তার মানে কি, এর যে গ্রাফটা দেখো চিত্রটা, সেটা হচ্ছে একটা সরল রেখা। সো আমরা প্রথমে কি বলবো, আমরা প্রথমে যে জিনিসটা বলবো যে আমরা এক্স ও এক্স প্রাইম বরাবর এক্স অক্ষকে ধরতেছি এবং ওয়াই ও ওয়াই প্রাইম বরাবর ওয়াই অক্ষকে ধরতেছি। তো এক্স অক্ষ বরাবর আমরা যে ইনপুটগুলো সেগুলো নিচ্ছি, ওয়াই অক্ষ বরাবর আমরা যে আউটপুটগুলো সেগুলোকে নিচ্ছি। আমরা ইভেন এটাও ডিফাইন করে দিব যে আমরা কতগুলো ঘর বরাবর একটা ইউনিটকে কাউন্ট করতেছি। আমরা ধরে নিচ্ছি যে আমার 2 বর্গরেখা ইজ ইকুয়াল টু 1 একক। এরকম হইলে সেটাও বলে নিব যে হ্যাঁ, এক্স অক্ষ বরাবর এত বর্গরেখাকে 1 একক ধরে নিচ্ছি, ওয়াই অক্ষ বরাবর এত বর্গরেখাকে আমরা এত একক ধরে নিচ্ছি। এইভাবে বলে নেওয়ার পর তারপর আমরা বলবো যে হ্যাঁ, গ্রাফ থেকে আমার ফাংশন থেকে প্রাপ্ত এই পয়েন্টগুলোকে আমরা অনুরূপভাবে গ্রাফের ভিতরে প্লট করলাম। প্লট করার পর সেই পয়েন্টগুলোকে যোগ করে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি সরল রেখা। তার মানে y is equal to 2x ফাংশনের লেখচিত্রটি হবে একটি সরল রেখা। ওকে, সো এইভাবে করে দিলেই কিন্তু তোমাদের আসলে ম্যাথটা হয়ে যায়, আর কিছু এক্সট্রা করে লেখার দরকার নেই। তারপর জাস্ট গ্রাফ পেপারটা চাইলে যদি তোমাদের কাছে গ্রাফ সাপ্লাই দেয়, অবশ্যই দেওয়ার কথা স্কুলগুলোতে, তো গ্রাফ পেপার নিয়ে সেখানে আঁকবা। আর যদি সেই সুযোগটা না থাকে তাহলে তোমরা হাতেও করতে পারো, যেগুলো ছোট ছোট গ্রাফ। সো হাতে করলেও যদি অ্যাকোমোডেশন না থাকে তা হাতে করলেও আমি মনে করি সমস্যা নাই। ওকে, তো এটা ছিল মোটামুটি আর কি জিনিসপাতি। বাট জাস্ট লাস্টে এটা স্লাইডে ইনক্লুড করা ছিল না, জাস্ট একটা জিনিস তোমাকে দেখাই সেই ভার্টিক্যাল লাইন টেস্টের উপরে। ধরো এখানে ছোট করে আমি একটা গ্রাফ আঁকতেছি, এই একটা আর আরেকটা হচ্ছে এরকম। ঠিক আছে, এই গ্রাফ। এখন ধরো আমার কাছে এমন একটা ফাংশন আছে যেটা লেখচিত্র আঁকাইলে আমি পাচ্ছি একটা সার্কেল, এরকম কিছু একটা পাচ্ছি। এইবার আমাকে বলো তো যে আমার কাছে ধরো কোনো সমীকরণ দেওয়া নাই,
আমি কি বলতে পারবো যে আসলে এই জিনিসটা ফাংশন কি ফাংশন না? এটা কিন্তু বলা যাবে। এই জন্যই কিন্তু ভার্টিক্যাল লাইন টেস্টের কথা তোমাদেরকে আমি বলেছি। দেখো আমি যদি এখানে ভার্টিক্যাল লাইন টেস্টিং করি, আমার তো এই বরাবর ইনপুটগুলো আর উপরে হচ্ছে সব আউটপুটগুলো, তাই তো? তা আমি যদি এখান থেকে একটু প্রগ্রেস করতে করতে যাই, খেয়াল করো আমি যেখানেই আসতেছি না কেন আমার কিন্তু উপরে একটা ওয়াইয়ের মান পাচ্ছি, নিচে একটা ওয়াইয়ের মান পাচ্ছি একই এক্স এর জন্য। তার মানে আমি দেখতে পাচ্ছি একটা এক্স এর জন্য কিন্তু আমরা একাধিক আউটপুট পেয়ে যাচ্ছি, এবং সেটা কিন্তু একদম লাস্ট পর্যন্ত চলমান থাকবে যতক্ষণ না আমরা এই পয়েন্টে এসে না পড়ি। তো তার মানে যেহেতু আমরা এখানে দেখতেছি যে একটা এক্স এর জন্য একাধিক আউটপুট পাওয়া যায়, একটা এক্স এর জন্য যেহেতু আমরা একাধিক আউটপুট পাচ্ছি, এইখানে একটা শুধুমাত্র একটা এক্স এর জন্য, তার মানে কি এই যে বৃত্ত নামক যে লেখচিত্রটা আমরা পাইলাম এর সমীকরণ যাই হোক না কেন সেটা কিন্তু কোনো ফাংশন হবে না, ফাংশন নয়। তো ফাংশন হবে না সেটা লেখচিত্র থেকে ডিটেকশন এই ধরনের কিছু আসলে এই স্লাইডে ছিল না, বাট এটা জেনে রাখাটা ভালো, এই জন্য হচ্ছে এক্সাম্পলটা দিয়ে তোমাদেরকে দেখালাম। পক্ষান্তরে তুমি এটাতে দেখো, এটা যদি তুমি ভার্টিক্যাল লাইন টেস্ট করো, যদিও এই জিনিসটা বড় না, বড় স্কেল দিয়ে টেস্ট করতে হয়, প্রগ্রেস করলে দেখবা যে প্রতিটা এক্স এর জন্য কিন্তু আসলে একটার বেশি ওয়াইয়ের মান পাওয়া যাচ্ছে না। তার মানে এটা কিন্তু ডেফিনেটলি আমরা ফাংশন বলতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে আসলে লেখচিত্র থেকে ডিটেক্ট করার উপায় কোন জিনিসটা আমার ফাংশন আর কোন জিনিসটা আমার ফাংশন না। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। তো এই ছিল মোটামুটি টোটাল সেট এবং ফাংশন চ্যাপ্টারের উপরে আমাদের বিস্তারিত সবকিছু নিয়ে আলোচনা। তোমাদেরকে আমরা যাবতীয় যতগুলো থিওরি আছে সবগুলো দেখানোর পাশাপাশি বোঝানোর পাশাপাশি এর উপরে যে রিলিভেন্ট ম্যাথগুলো সেগুলো কিন্তু প্র্যাকটিস করিয়েছি, করানোর চেষ্টা করেছি। তারপরও তোমাদের বইয়ে বা তোমাদের যে সাপ্লিমেন্টগুলো আছে বা তোমার যদি প্যারালাল টেক্সট নিয়ে থাকো, এখানে কিন্তু আরো অনেক রেফারেন্স ম্যাথ তোমরা পাচ্ছ। সেগুলো যদি তোমরা প্র্যাকটিস করে থাকো আমি আশা করি যে তোমাদের প্র্যাকটিসটা কিন্তু কমপ্লিট এবং পূর্ণাঙ্গ হয়ে যাবে এই চ্যাপ্টারের উপরে। তাহলে অন্য কোনো একবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো চ্যাপ্টারে যদি বেঁচে থাকি। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। অন্য কোনো সিরিজে আরেকবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।